আলাইকুম প্রিয় দেশবাসী, আমার বাংলাদেশি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সাজেশন, থিওরি, এগুলো প্রত্যেকটা কাজেই প্রয়োজন আছে। তা পরামর্শমূলক চ্যানেল পক্ষ থেকে আমি আবার আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আপনাদের নিয়েই আমাদের পথ চলা, আপনাদেরই সাথে আমাদের চলা, আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি ভাইদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি কথাটাই বলতে চাচ্ছি, ডক্টর ইউনূস স্যারের উদ্দেশ্য করে বলছি, আপনি এবং আপনাদের যে সকল উপদেষ্টা গঠিত তত্ত্বাবধায়ক সরকার নিয়ন্ত্রণ করতেছেন, আপনারা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য সরকার। জনগণ আপনাকে দায়িত্ব দিচ্ছেন, সে দায়িত্ব অনুযায়ী আপনারা পালন করবেন। প্রত্যেকটা জনগণের সুবিধার জন্যই আপনাদেরকে দায়িত্ব দিচ্ছে। তা আমি এই কথাটাই বলতে চাচ্ছি, অতীতেও অনেক তত্ত্বাবধায়ক সরকার আসছে আমাদের দেশে, কিন্তু তারাও অনেকটা গা ঢাকামূলক নির্বাচন দিয়ে সরে গেছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কাজ কিন্তু এই ধরনের না। তত্ত্বাবধায়ক সরকারের কাজের সিস্টেমটা আমার মনে হয় অনেকটাই ভুল হচ্ছে, যার কারণে প্রতিনিয়ত বিভিন্ন সরকার এসে আমাদের জনগণকে সাথে ছলছতর করে তারা পার পাচ্ছে। এটা আমার ক্ষুদ্রতম জ্ঞান থেকে বলছি এবং আমার ব্যক্তিগত থেকে বলছি। কেউ আমাকে শিখায়ও দেয়নি, কেউ আমাকে বলেও দেয়নি। এটা আমার ব্যক্তিগত থেকে আমি বলতেছি, যেহেতু আমারও তো একটা বয়স হয়েছে, 2-5টা সরকারের শাসন আমি দেখছি, তার অভিজ্ঞতার আলো থেকে বলছি এইটাই, যে ডক্টর ইউনূস স্যারের উদ্দেশ্য করে বলছি, আপনার যে সকল উপদেষ্টাগুলো আছেন তাদেরকে নিয়ে এমনটি করলে কেমন হয়? আপনারা ক্ষণিকের জন্য নির্বাচন দিয়ে চলে যাবেন, আবারও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে জনগণ। 5 বছর, 7 বছর, 10 বছর পর পর কি আমরা দেশ স্বাধীন করে বেড়াবো? 91-তে, 96-তে, 2001-এ, 2008-এ, এই সর্বশেষ 24-এ, আবারও যে আমাকে যে 31-এ আসবে না, এই ধরনের ঘটনা, এর কোনো লাইসেন্স আমি পাচ্ছি না। তাই খুব আমার জনগণ ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা জিনিসটা খুবই আন্তরিকভাবে দেখবেন। এবং উপদেষ্টা মণ্ডলী ডক্টর ইউনূস স্যারের উদ্দেশ্য করে বলছি, আপনি, আমার মনে হয় আপনি যদি এমন একটা কাজ করে থেকে যান, দৃষ্টান্ত হয়ে থাকবে। সেটা হলো গিন, যদি দেখেন তো এমনটা কেমন হয়, যদি আপনি একটা আইন করলেন, আইনটা কিভাবে হবে? দুর্নীতি সম্বন্ধে আমি বলি, দুর্নীতি সম্বন্ধে। দুর্নীতি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ে যে দুর্নীতিগুলো হচ্ছে, এর একটা খসড়া কায়দা আপনি তৈরি করলেন, যে কিছুতে কিছু হবে, দুর্নীতি ধরা পড়বে, তার পানিশমেন্ট স্বরূপ, কড়া পানিশমেন্ট স্বরূপ এই ধরনের পদক্ষেপ হবে। শিক্ষা খাত, এমন একটা পরিবেশ ভাবে একটা খসড়া তৈরি করবেন, যে খসড়া তৈরি করে ওর ভিতরে কোনো ফাঁকফুক থাকবে না। যেমন বিদেশে লোক পাঠানো নিয়ে
অতীতেও, বর্তমান এবং সামনেও চলবে সম্ভবত, যদি এই ধরনের আইনি কোনো সংস্কার না হয়, কঠোর থেকে কঠোরতম এর একটা খসড়া তৈরি করতে হবে। এবং আইন শৃঙ্খলার যে অবনতি হয়, যে সরকারে আসে তার পক্ষ নেয়, এমন এমন আইন করবেন, আইন উপদেষ্টারা আছেন, নির্বাচন কমিশনার যারা প্রধান যারা আছেন, আমি জানি না কোন কোন ইসে আপনার ডিপার্টমেন্টে এই ধরনের আইন উপদেষ্টারা যারা আইন তৈরি করে, যারা আপনার বুদ্ধিজীবীরা আছেন, আমি আসলে অতটা শিক্ষিত নই। এটা হয়তো আরও কোনো অফিস আছে, গোয়েন্দা আছে, যাদেরকে নিয়ে বসলে এই জিনিসটা সমাধান হয়। যেমন আপনার শিক্ষা খাত, ভূমি মন্ত্রণালয়, আপনার ইলেকশন, মানে বাংলাদেশের যতগুলো সচিবের আন্ডারে যেসব কার্যক্রমগুলো হয়, প্রত্যেকটার আইন হতে হবে এতটা কঠোর। করার পরে যে সকল নিবন্ধিত দল আছে আমাদের দেশে, কতটা আছে আমি জানি না, তবে 100-200 হয়তো কম হবে না, তাদেরকে নিয়ে আপনি তাদেরকে ডাকেন, ডাকে খসড়াগুলো দেখান যে আমরা এ ধরনের আইনগুলো করতে চাচ্ছি, আপনারা কে কে মতের বাইরে যাচ্ছেন, তাহলে এর সমাধান দেন। আর যদি সঠিক হয় তাহলে আপনারা সেই কায়দায় সই দেন, দিয়ে এটাকে বাস্তবায়ন করেন। করার পরে যাতে নেক্সটে কোনো সরকার আইসে ফট করে আইসেই আমার মার দিয়ে, আমার ভাইয়ের দিয়ে, আর বাপের দিয়ে, আমার দাদার দিয়া আইন হবে, আরগুলো সব বাদ হয়ে যাবে, এই ধরনের পরিবেশ যাতে না হয়, সেদিকটা আপনারা, যাতে নেক্সট এ ধরনের কোনো কথা না থাকে। কারণ এমন একটা সরকার নেই যে সেই সরকারের, বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের বিদেশে বাড়ি নেই। কেন? তার বাড়ির দরকারটা কি? তার যদি বিদেশে বাড়ি থাকে তাহলে সে বাংলাদেশকে কীভাবে ভালোবাসে? যে সরকার প্রধানের বাড়ি বিদেশে থাকে সে বাংলাদেশে কীভাবে ভালোবাসে? সে ভালোবাসতে পারে না, সে কখনো ভালোবাসতে পারে না, পারে না, পারে না। অতএব এমন আইন হবে, এই দেশের থেকে যদি কেউ একটা রান্দাঘরও বাইরে তৈরি করে, তখন এই দেশে তার যে সম্পত্তি থাকবে, তার যে বাড়িঘর থাকবে, সম্পূর্ণ বাজেয়াপ্ত হয়ে যাবে, হয়ে ওইগুলো জনগণের কোষাগারে জমা হয়ে যাবে। এই আইনটা আপনারা, এই তত্ত্বাবধায়ক সরকারে যথেষ্ট সম্ভব, অন্য কোনো সরকার এগুলো পারে না। কারণ তাদের কাছে দুটো তিনটে দল থাকে, দেখা 3টে গ্রুপ ধরে একটা দল ক্ষমতায় গেল, 2টো গ্রুপ ধরে একটা দল ক্ষমতায় গেল, যার জন্য এই জিনিসটা তারা পারে না। যতটা আপনারা পারবেন তত্ত্বাবধায়ক সরকারের আমলেই সব কিছু সম্ভব। এই তত্ত্বাবধায়ক সরকার যদি আইন তৈরি না করতে পারে, বিদেশে যাওয়া লোক নিয়ে কান্দাকাটি, হুড়োহুড়ি, 2 নম্বরি পথে, বিমান পথে এত হড়িদড়ি হবে কেন? আপনারা যান, পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে তাদের ম্যানুয়ালগুলো নিয়ে আসেন, তারা কোন কাজে বিদেশ পাঠাচ্ছে, তাদের বিদেশে লোক কীভাবে আসে, কীভাবে যায়, চীনেরতে নিয়ে আসেন, ভারতেরতে নিয়ে আসেন, উন্নত যে রাষ্ট্রগুলোর স্বচ্ছতা আছে তাদের একটা খসড়া তৈরি করে নিয়ে আসেন। আইনে আপনি আপনার যে দলগুলো আছে সে দলের মাধ্যমে আপনি আইন পাশ করে নেন। নির্বাচন সরকার তো এগুলো পারবে না, এটা আপনার দ্বারাই সম্ভব। বিগত তত্ত্ব সরকারগুলো এসে গেছে, তারা এগুলো করে যায়নি, তারা ভোগ বিলাসেই মগ্ন। না, তারা কি রাজনীতি দল? তারা কি সারা জীবন থাকবে? তারা ক্ষণিকের জন্য আইসে সুনামধন্য ইলেকশন দিয়ে তারা চলে যাবে। এসব আইনগুলো আপনাদেরই করতে হবে, নির্বাচন সরকাররা এগুলো নির্বাচন আইনটা করতে পারে না, কারণ এদের অনেক বাধ্যতা থাকে। আজকে আপনি যে আইনটা করে থেকে যাবেন, এই আইনটাই থেকে যাবে। এরপর আমি আরও অনেক ভিডিও ছাড়বো, পর্যায়ক্রমে আপনারা পাবেন। প্রত্যেকটা কাজ ধরে ধরে আইনগুলো করবেন, আইনগুলো করবেন, আর আমাদের দলগুলোর এক জায়গা করবেন, করে কবে যে আপনারা দেখেন কোথায় আমাদের কোনো ভুল আছে কিনা, আপনারা যদি ভুল থাকে তার সংশোধন এখনই বসে করেন।
করে সে অনুযায়ী আপনার সবাই সই দেন, এইটাই আইন হবে। ওই মুঘল আমলের আইন বাদ দেন, মুঘল আমলের আইন চলে না, যে আইনি ফাঁক থাকে, বেরোয় যাওয়ার সুযোগ থাকে, এই ধরনের আইনগুলো তত্ত্বাবধায়ক সরকারেই বাতিল করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলেই আইন করতে হবে, জনগণকে নিয়ে সম্মিলিতভাবে যে দলগুলো আছে তাদেরকে নিয়ে, তাহলেই সম্ভব। ভিডিও বড় হয়ে যাচ্ছে, আরও এরপরে আরও ভিডিও ছাড়বো, আপনারা বিবেচনা করবেন। এবং পরামর্শমূলক চ্যানেল, আমি ব্যক্তিগত থেকে বলছি, আমি কোনো কারো দলের থেকে বলছি না, কেউ আমাকে শিখায় দেয়নি, বলেও দেয়নি। এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।